প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে বিয়ার্ড-ল্যাম্বার্টের সূত্র নিয়ে। সো বিয়ার্ড-ল্যাম্বার্টের সূত্র এই ক্লাস লেকচারটিতে আমরা মূলত প্রথমে বিয়ার্ড-ল্যাম্বার্টের যে থিওরি রয়েছে সেই থিওরিগুলো আমরা পড়ব, সূত্রসমূহ পড়ব, তারপর সেগুলো ইউজ করে আমরা ম্যাথ করব। সো বিয়ার্ড-ল্যাম্বার্টের সূত্রতে যাওয়ার আগে প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে বিয়ার্ড-ল্যাম্বার্ট সূত্র আমরা আসলে শিখব কেন। সো প্রথম যে অ্যান্সারটি সেটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র আসলে আমাদের হচ্ছে যে কারণে ব্যবহৃত হয় সেটি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র মূলত ব্যবহার করা হয় দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা তো টাইট্রেশন শিখেছি, আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্র আবার কেন প্রয়োজন হচ্ছে? সো আসলে যেটি হয় সেটি হচ্ছে, দেখো, টাইট্রেশন কিন্তু হচ্ছে এমন একটি টেকনিক যেখানে হচ্ছে বুলেট এবং কনিক্যাল ফ্লাস্ক নিয়ে আমরা হাতের মাধ্যমে টাইট্রেশনটা করে রাখি। এখন দেখো, সবার কিন্তু হচ্ছে হাতের যে কাজ বা স্মুথনেস সবার জন্য কিন্তু সেম না। কেউ একজন হাতের কাজে ভালো, কেউ একজন খারাপ। সো তার জন্য যেটি করা হয়, অ্যাডভান্স কিছু টেকনিক ইউজ করে বর্ণালিমিতির সাহায্য নিয়ে কিছু মডার্ন ইনস্ট্রুমেন্টেশন আছে বা মেশিন রয়েছে যেগুলো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বের করে দিতে পারে অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে, যেখানে হাতের প্রয়োজন হয় না। সো এরকম একটি মেশিন হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার। সো এই ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার দিয়ে কেউ চাইলে খুব ইজিলি হচ্ছে কোনো একটি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে ফেলতে পারে। আর এই যে ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার, তারই হচ্ছে যে মূল নীতি, অর্থাৎ যার উপর ভিত্তি করে মেশিনটা চলে, অর্থাৎ ঘনমাত্রা নির্ণয় করে, সেটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। সো এজন্যই হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো চলো এখন ডিরেক্টলি আমরা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র বলতে কি বুঝি, এই সূত্রটি কি বলে তা একটু জেনে নিই। সো এখানে দেখো, সূত্রের নামটি কি? সূত্রের নাম হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র, তাই তো? আসলে বিয়ার-ল্যাম্বার্ট আসলে একজন ব্যক্তি নয়, এখানে আসলে দুজন ব্যক্তির সমন্বয়। বিয়ার-ল্যাম্বার্ট হচ্ছে দুজন ব্যক্তি, আসলে বিয়ার একজন এবং ল্যাম্বার্ট একজন। এখানে মূলত ল্যাম্বার্ট নামক একজন হচ্ছে একটি সূত্র দেন এবং বিয়ার নামক আরেকজন আরেকটি সূত্র দেন। তাদেরকে কম্বাইন করে যে সূত্রটি আসে তাকে বলা হয় বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। সো প্রথমে আমরা যেটি পড়বো সেটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র পড়বো, দেন বিয়ারের সূত্র পড়বো, তারপর আমরা দুইটা সূত্রকে কম্বাইন করে আরেকটি সূত্র দ্বারা করাবো, যেটি হবে আমাদের ফাইনাল বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। সো বিয়ার-ল্যাম্বার্টের সূত্র ইনস্ট্রুমেন্টেশনের যে সেটআপটি রয়েছে সেটি একটু আমরা দেখে ফেলি। সো প্রথমে একটি সেল বা কোষ নেওয়া হয়, সেই সেল বা কোষে আসলে একটা দ্রবণ রাখা হয়, যে দ্রবণের ঘনমাত্রা আমরা মাপবো। তারপর একটি আলোক উৎস থেকে, এই যে আলোক উৎস দেখতে পাচ্ছ, সেই আলোক উৎস থেকে এক বর্ণী আলোক রশ্মি ওই সেল বা কোষে অর্থাৎ দ্রবণে পাস করা হয়। সো আলোক রশ্মি যখন দ্রবণে পাস হয় তখন দেখা যায় কিছু আলো প্রতিফলিত হয়ে যায়, কিছু আলো দ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করে এবং শোষিত হয়, এবং কিছু আলো দ্রবণটা পাস করে দেয়। অর্থাৎ এখানে তিন ধরনের ঘটনা হয়। আলোটা যখন পড়ে, কিছু আলো প্রতিফলিত হয়, কিছু আলো এখানে শোষণ হয়, এবং কিছু আলো তার মধ্য দিয়ে ট্রান্সমিট বা প্রবাহিত হয়ে চলে যায়। তো এখানে যে আলোটি পড়লো, অর্থাৎ যে আপতিত আলো রয়েছে, সেই আপতিত আলো রশ্মির তীব্রতা যদি আমরা আই নট ধরি, এবং যে আলো প্রতিফলিত হলো তার তীব্রতার যদি আমরা আই অফ আর ধরি, এবং যে আলো শোষিত হলো সে আলোর তীব্রতাকে যদি আমরা আই অফ এ ধরি, এবং যে আলো ট্রান্সমিট হলো বা প্রবাহিত হলো তাকে যদি আমরা আই অফ টি ধরি তার তীব্রতা, তাহলে আমরা লিখতে পারি আই নট ইকুয়ালস টু আই অফ আর প্লাস আই অফ এ প্লাস আই অফ টি। কিভাবে? কারণ দেখো, এখানে যে আলোটি এখানে পড়ছিল, এই আলোটাই কিন্তু আসলে তিনটা আলোতে ডিভাইড হয়ে গেছে, তাই না? কিছু আলো রিফ্লেক্ট হয়েছে অর্থাৎ প্রতিফলিত হয়েছে, কিছু আলো অ্যাবজর্ব বা শোষণ হয়েছে, এবং কিছু আলো ট্রান্সমিট বা প্রবাহিত হয়েছে। অর্থাৎ লিখতে পারি যে আপতিত আলোক রশ্মির তীব্রতা আই নট ইজ ইকুয়ালস টু আই অফ আর প্লাস আই অফ এ প্লাস আই অফ টি। এখানে কার কি পরিচয় আবার বলছি, আই নট হচ্ছে আপতিত আলোক রশ্মির তীব্রতা, আই অফ আর হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মির তীব্রতা, আই অফ এ হচ্ছে শোষিত আলোক রশ্মির তীব্রতা, এবং আই অফ টি হচ্ছে প্রতিসরিত আলোক রশ্মির তীব্রতা। তো এখানে বেসিকলি আমরা যে বেসিক যে সেটআপ রয়েছে সেটি ধরতে পেরেছি। তো এখন চলো ল্যাম্বার্টের সূত্র বলতে কি বুঝি সেটি আগে পড়ে নিই, তারপর হচ্ছে বিয়ারের সূত্র বলতে কি বুঝি আমরা সেটি পড়বো। সো প্রথমেই চলো ল্যাম্বার্টের সূত্র দিয়ে শুরু করি। ল্যাম্বার্টের সূত্রটি হচ্ছে কোনো দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আপতিত আলোকের তীব্রতার সমানুপাতিক। কিছুই বুঝতে পারিনি, তাই তো? সো এখন চলো আসলে এই সূত্রটি কি বোঝায় সেটি একটু বুঝে ফেলি। সো এখানে প্রথমেই দেখো কি বলা আছে, কোন দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে, এই যে দেখো এখানে একটা দ্রবণ রয়েছে, তাই তো? এই দ্রবণের মধ্যে দিয়ে তুমি একটি এক বর্ণী আলোক রশ্মি প্রবেশ করালে,
রাইট? এবং এই যে দ্রবণ রয়েছে অর্থাৎ এখানে সেল বা যে কোষ রয়েছে তার দৈর্ঘ্যটাকে আমরা এল ধরলাম। এখানে একটু খেয়াল করো, এই যে সেল বা কোষের যে দৈর্ঘ্য এল, এটি কিন্তু আসলে দ্রবণের দৈর্ঘ্য আমরা বলতে পারি। এখানে আমি বলতে চাচ্ছি সেল বা কোষের যে দৈর্ঘ্য, দ্রবণের দৈর্ঘ্য একই। কেন? কারণ এই যে সেল বা কোষটা আসলে কি দ্বারা পূর্ণ? এই সেল বা কোষ আসলে দ্রবণ দ্বারাই পূর্ণ, তাই সেল বা কোষের যে দৈর্ঘ্য এল, দ্রবণের দৈর্ঘ্য আসলে সেই একই এল। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে যখন এই আলোক রশ্মিটা প্রবাহিত হলো তখন দ্রবণের দৈর্ঘ্য এর সাথে অর্থাৎ এল এর সাথে আলোক তীব্রতার হ্রাসের হার, এই কথাটিকে আমরা কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আসলে কি? আমি বলতে চাচ্ছি দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার হচ্ছে আসলে এটি। কেন? কারণ একটু খেয়াল করো, এখানে আমি কি লিখেছি, এখানে দেখো, এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে ডিডিএল অফ আই, ডিডিএল অফ আই, তাই তো? আমরা জানতাম যে কোনো একটা জিনিসকে যখন আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ আসলে বলে, ধরো এখানে আইকে অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ কি বলবে? অন্তরীকরণ বলবে ওই জিনিসটার পরিবর্তনের হার, তাই না? তো এখানে যেহেতু আমি আই লিখেছি অর্থাৎ ডিডিএল কি বোঝাচ্ছে? ডিডিএল বোঝাচ্ছে দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার পরিবর্তনের হার, তাই তো? তোমরা যারা অন্তরীকরণ করে এসেছো এই পার্টটুকু খুব ইজি মনে হবে। ডিডিএল অফ আই মানে কি? দৈর্ঘ্যের সাথে অর্থাৎ দ্রবণের দৈর্ঘ্যের সাথে তীব্রতার পরিবর্তনের হার, তাই তো? এখানে দেখো সামনে একটি মাইনাস রয়েছে, তাই না? এই মাইনাসটি আমাদের বোঝাচ্ছে যে হ্রাস পাচ্ছে। কি হ্রাস পাচ্ছে? তীব্রতা হ্রাস পাচ্ছে। তার মানে মাইনাসের ডিডিএল অফ আই দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার, অর্থাৎ মাইনাস ডিডিএল অফ আই কি? দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার। দেখো এই সূত্রে কি বলেছিল? দ্রবণের দৈর্ঘ্যের সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আপতিত আলোকের তীব্রতার সমানুপাতিক। সো আমরা যদি আপতিত আলোকের তীব্রতাকে আই ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারবো? এই যে দ্রবণের দৈর্ঘ্যের সাথে তীব্রতা হ্রাসের হার অর্থাৎ ডিডিএল অফ আই, অবশ্যই মাইনাস রয়েছে, সমানুপাতিক আই, তাই তো? তো এটি হচ্ছে আসলে ল্যামবার্টের সূত্র। সো এই সূত্রটিতে আমরা যদি চাই সমানুপাতিক যে চিহ্নটি রয়েছে সেটি তুলে দিতে তাহলে আমরা কি ইকুয়াল লিখতে পারবো। আর আমরা এখানে দেখো ডিডিএল অফ আই কে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি না, এটা তো আমরা অন্তরীকরণে শিখেই এসেছি। আর এখানে সমানুপাতিক চিহ্নটি তোলার জন্য আমরা কে অফ 1 লিখতে পারি এবং ইন্টু আই লিখতে পারি। সো এটাই হচ্ছে এই লাইনটি আমরা আবার এখানে লিখলাম। সো এখন যে কাজটি করতে পারি, এই আই যে পোর্শনটুকু রয়েছে তাকে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি এবং জি অফ এল যে পোর্শনটি রয়েছে তাকে আমরা আয়ের জায়গায় পাঠিয়ে দিতে পারি। সো পাঠালে আমরা এরকম একটা সমীকরণ পাবো। এখানে কি করেছি? সিম্পলি জি অফ এল কে ওই পাশে এবং আই কে এই পাশে নিয়ে এসেছি, তাই তো? সো এইভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা চাইলে যেটি করতে পারি, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে পারি। সো ইন্টিগ্রেশন আসলে করতে গেলে আমাদের লিমিট প্রয়োজন হয়, তাই না? লোয়ার লিমিট এবং আপার লিমিট। সো একটু খেয়াল করো, এখানে যে ডিএল রয়েছে অর্থাৎ চলক, এখানে আমার কি এল রয়েছে, অর্থাৎ আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে এল এর সাপেক্ষে, তাই তো? তো এল এর যে সর্বনিম্ন মান সেটি হয় হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হতে পারে এল। এবং এখানে যখন আমরা আই কে যখন ইন্টিগ্রেশন করব তো আই এর যে সর্বনিম্ন মান সেটা হচ্ছে আই নট এবং সর্বোচ্চ মান যেটি হতে পারে সেটি হচ্ছে আই। এবং এখানে যে মাইনাস রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ মাইনাস সাইনটি, এই সাইনটিকে যেন আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, তাই তো? সো বাইরে নিয়ে আসলে এখানে এরকম একটা রাশিমান আমাদের দাঁড়াচ্ছে। সো এই ইন্টিগ্রেশনটি তোমরা যখন করবে তখন যে অ্যান্সারটি আসবে সেটা হচ্ছে মাইনাসের লগ আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এল। আর এখানে এই মাইনাসটিকে যদি আমরা হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু মাইনাসের কে ওয়ান ইন্টু এল। সো এই যে সূত্রটি পেয়েছি এটি হচ্ছে আসলে আমাদের ল্যামবার্টের সূত্র। তাহলে ল্যামবার্টের সূত্র কি দাঁড়াচ্ছে? লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু মাইনাসের কে ওয়ান ইন্টু এল। এখানে আই কি? আই হচ্ছে প্রবাহিত আলোর তীব্রতা, আই নট কি? আই নট হচ্ছে আপতিত আলোর তীব্রতা এবং কে ওয়ান হচ্ছে একটি ধ্রুবক এবং এল হচ্ছে দ্রবণের দৈর্ঘ্য বা কোষ বা প্রকোষ্ঠ বা সেল যেটি ছিল বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে তার দৈর্ঘ্য। সো এখানে একটু খেয়াল রাখো, এখানে এত যে ইন্টিগ্রেশন আমরা করলাম এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ যোগজীকরণ করলাম, এই পার্টগুলো তোমাদের মনে না রাখলেও হবে, কারণ তোমাদের শুধুমাত্র এই সূত্রগুলো প্রয়োজন হবে। এই যে এখানে যে সূত্রগুলো লিখছি এই সূত্রগুলোই তোমাদের প্রয়োজন হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করে আমরা যে অ্যান্সারগুলো পাচ্ছি ওই অ্যান্সারগুলি আমরা সূত্র হিসেবে আমরা ম্যাথ করার টাইম ইউজ করবো। সো এই যে সমগ্র প্রসেস বা ল্যাম্বার্ট সূত্র আমরা যেভাবে প্রুফ বা প্রতিপাদন করলাম
এই পার্টটুকু তোমাদের না পড়লেও হবে। তোমরা যারা হচ্ছে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন একটু উইক, তোমরা এই পার্টটুকু স্কিপ করতে পারো, শুধুমাত্র অ্যান্সারটা মুখস্থ রাখলেই পারো, কারণ এগুলি হচ্ছে তোমাদের ম্যাথে কাজে আসবে, আদারওয়াইজ এগুলো আর লাগছে না। সো যারা হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ভালো করে পারো তারা এই পার্টটুকুতে একটু ফোকাস করতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য। আশা করি বুঝতে পেরেছ। সো ল্যাম্বার্টের সূত্র তো আমরা পড়লাম, এবার চলো বিয়ারের সূত্রতে আমরা একটু দেখে আসি বিয়ার আসলে কি সূত্র দিয়েছেন। তো বিয়ারের সূত্রটা আসলে ল্যাম্বার্টের সূত্রের মতোই, শুধুমাত্র এখানে যৌবনের যে দৈর্ঘ্য রয়েছে এই দৈর্ঘ্য কথাটাকে রিপ্লেস করে সে বলেছে ঘনমাত্রা। আমি আবার বলছি, ল্যাম্বার্টের সূত্র যেমন বিয়ারের সূত্র সেম তেমনই, শুধুমাত্র ল্যাম্বার্ট এখানে কি বলেছিল দৈর্ঘ্য, বিয়ার বলেছে ঘনমাত্রা। এই ব্যাপারটা একটু বুঝি চলো। বিয়ারের সূত্র মতে কোন যৌবনের মধ্য দিয়ে এক বর্ণীয় আলোকরশ্মি প্রবাহিত করলে, এই যে এক বর্ণীয় আলোকরশ্মি একটা যৌবনের মধ্যে প্রবাহ করলাম, যৌবনের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আপতিত আলোকের তীব্রতার সমানুপাতিক। দেখো এই যে সূত্রটি রয়েছে পুরোটাই কিন্তু আসলে ল্যাম্বার্টের সূত্র, শুধুমাত্র এখানে দৈর্ঘ্যের জায়গায়, যৌবনের দৈর্ঘ্যের জায়গায় বলা আছে যৌবনের ঘনমাত্রা, তাই তো? একটু খেয়াল করো, এখানে কি বলা আছে, যৌবনের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার হ্রাসের হার। তো যৌবনের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার হ্রাসের হার কি হবে? যৌবনের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার হ্রাসের হার আসলে হচ্ছে ডিডিসি অফ আই, অবশ্যই মাইনাস সামনে হবে, অর্থাৎ মাইনাস ডিডিসি অফ আই। এটা কি বোঝাতে চাচ্ছি, এখানে আই দিয়ে কি বোঝাচ্ছে, আই দিয়ে বোঝাচ্ছে তীব্রতা, যেহেতু ডিডিসি অফ আই লিখেছি তার মানে ঘনমাত্রার সাথে তীব্রতার পরিবর্তন এর হার, তাই তো? আর যেহেতু এখানে মাইনাস সামনে রয়েছে তার মানে ঘনমাত্রার সাপেক্ষে তীব্রতার হ্রাসের হার বোঝাচ্ছে, তাই তো? এই যে তীব্রতার হ্রাসের হার সেটা কার সমানুপাতিক? আপতিত আলোকের তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারি মাইনাস ডিডিসি অফ আই ইজ প্রপোর্শনাল টু আই। আশা করি এতটুকু পার্ট বুঝতে পেরেছো। আর এখানে যে প্রপোর্শনাল সাইনটি রয়েছে এটি তোলার জন্য আমরা কি ইউজ করবো? এই সাইনটি তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কে2 ইউজ করেছি। সো এটাই হচ্ছে আসলে আমাদের বিয়ারের সূত্র। তাহলে আমরা বিয়ারের সূত্রটি কি পেলাম? এরকম পেলাম, তাই তো? সো এখানে চাইলে আগের মতোই আমরা কি করতে পারি, এখানে চাইলে আমরা আগের মতো আই কে এই পাশে এবং ডি অফ সি কে সমীকরণের ওই পাশে লিখতে পারি, তাই তো? সো এই রিঅ্যারেঞ্জমেন্টটা করলে তারপর আমরা যেটি করতে পারি, দুই পাশে ইন্টিগ্রেশন করতে পারি। এখানে যেহেতু আমি সি এর সাপেক্ষে করছি, সি এখানে কি ঘনমাত্রা, তাই তো? সো ঘনমাত্রা সর্বনিম্ন মান 0 হতে পারে আর সর্বোচ্চ মান যে কোনো মান সি ধরে নিলাম, এবং যে আই এখানে চলক রয়েছে, আই এর জন্য আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা আই এর সর্বনিম্ন মান আই নট ধরে নিলাম আর যে কোনো মান আই ধরে নিলাম। সো আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট এখানে স্যাচ হয়ে গেল। সো এখানে যে মাইনাস সাইনটি রয়েছে তাকে আমরা চাইলে যোগজীকরণ ওই পাশে পাঠিয়ে দিতে পারি। আর এই জিনিসটাকে তোমরা যখন ইন্টিগ্রেশন করবে তখন যে ভ্যালুটি পাবে সেটা হচ্ছে মাইনাস এর লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু কে2 ইন্টু সি। সো এইখানে মাইনাসটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে লিখতে পারবো লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস এর কে2 ইন্টু সি। তো এই সমীকরণটিকে চাইলে আমরা এভাবে লিখতে পারি লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস এর কে2 ইন্টু সি। এটি হচ্ছে আসলে বিয়ারের সূত্র, এটি হচ্ছে বিয়ারের সূত্রের আরেকটি রূপ। এখানে সি কি? এখানে সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যেটি আসলে আমরা বের করতে চাই, এবং কে2 হচ্ছে একটি ধ্রুবক, এবং আই হচ্ছে প্রবাহিত আলোর তীব্রতা, এবং আই নট হচ্ছে আপতিত আলোর তীব্রতা। আশা করি বুঝতে পেরেছ। সো এখন যদি আমরা কম্বাইন করতে চাই, আমরা প্রথমেই কি পেয়েছিলাম? ল্যাম্বার্টের সূত্র, তাই না? এটি ছিল আমাদের ল্যাম্বার্টের সূত্র এবং এটি ছিল আমাদের বিয়ারের সূত্র, রাইট? তো এখন যদি আমরা কম্বাইন করতে চাই দুটি সূত্রকে তাহলে আমরা এরকম একটা কিছু লিখতে পারবো। এই দুটি সূত্রকে যদি আমরা কম্বাইন করি তাহলে এই সূত্রটি পাওয়া যায়, যেটি হচ্ছে লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস এর কে1 ইন্টু কে2 ইন্টু সি ইন্টু এল। সো আমরা জানি যখন আমরা লন থেকে আমরা লগে রূপান্তর করি তখন যেন আমরা কি করি, লন থেকে যখন আমরা লগে রূপান্তর করি তখন আমরা 2.303 নামক একটা ফ্যাক্টর দিয়ে জিনিসটাকে গুণ করি, তাহলেই তো আমরা লগে রূপান্তর করতে পারি, তাই তো? সো এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে লিখতে পারবো? 2.303 লগ আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস এর কে1 ইন্টু কে2 ইন্টু সি ইন্টু এল। তো এখানে চাইলে এই যে 2.303 পার্টটুকু আছে তাকে আমরা সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিতে পারি ভাগ আকারে, তাই তো? পাঠিয়ে দিলে এমন একটা কিছু পাবো, রাইট? তো এখানে একটু লক্ষ্য করো, এই যে এতটুকু পোর্শন দেখতে পাচ্ছ, অর্থাৎ মাইনাসের কে1 ইন্টু কে2 ডিভাইড বাই 2.303, এই যে পোর্শনটুকু রয়েছে এই পোর্শনটুকুর খুবই সুন্দর একটি নাম রয়েছে, সেটি হচ্ছে এক্সটিংশন গুণাঙ্ক। অর্থাৎ এই পার্টটুকুকে আমরা কি বলবো? এক্সটিংশন গুণাঙ্ক বা ইপসাইলন বলবো। সো এখানে আমরা কি করতে পারি? এই পার্টটুকুকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? ইপসাইলন বা এক্সটিংশন গুণাঙ্ক। সো আমাদের নতুন সমীকরণটি কি দাঁড়াচ্ছে? লগ 10 অর্থাৎ 10 ভিত্তিক লগ আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়াল টু মাইনাস ইপসাইলন ইন্টু সি ইন্টু এল, রাইট? সো এখানে যদি আমরা একটু খেয়াল করি
তো এই মাইনাসটিকে আমরা যদি ওই পাশে নিই তাহলে আমরা কি লিখতে পারছি মাইনাস লগ আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু ইপসাইলন ইন্টু সি ইন্টু এল। তোমরা যারা সূচক ও লগারিদম পড়ে এসেছো তারা জানো এই যে এইখানে মাইনাস সাইনটিকে যদি আমরা তুলতে চাই তাহলে উপরের আইটাকে নিচে পাঠাতে হবে এবং নিচের আই নটটিকে উপরে পাঠাতে হবে, রাইট? সো এই কাজটি আসলে আমরা এখানে করেছি। সো এতে করে আমরা কি পেলাম, ট্যান ভিত্তিক লগ আই নট ডিভাইডেড বাই আই ইজ ইকুয়ালস টু ইপসাইলন সি এল। সো এটি হচ্ছে আসলে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র। এটিকে আমরা কি বলতে পারি, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র বা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের একটি রূপ। এই ক্লাসে আমরা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের অনেকগুলো রূপ পড়বো, তার মধ্যে একটি রূপ কি, এটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের একটি রূপ। এখানে একটু খেয়াল করে, এখানে কি রয়েছে লগ, এখানে কি রয়েছে ট্যান ভিত্তিক লগ আই নট ডিভাইডেড বাই আই, রাইট? এটির একটি সুন্দর নাম রয়েছে। এই যে এখানে আমরা বলছি যে এখানে লগ আই নট ডিভাইডেড বাই আই যে পার্টটুকু রয়েছে তাকে চাইলে আমরা কি বলতে পারি, এ বলতে পারি। লগ আই নট ডিভাইডেড বাই আই যে পোর্শনটুকু রয়েছে তাকে আমরা কি বলতে পারি, এ। এর পরিচয়টা কি, এর পরিচয়টা হচ্ছে বা এর নাম হচ্ছে অ্যাবজর্ভেন্স বা বিশোষণ মাত্রা। এর পরিচয় কি, অ্যাবজর্ভেন্স বা বিশোষণ মাত্রা। এটি কি বোঝায়, এটি বোঝায় কোনো একটি দ্রবণ কতটুকু আলো শোষণ করতে পারছে। তার মানে এ কি, এ হচ্ছে অ্যাবজর্ভেন্স বা বিশোষণ মাত্রা। তার আরেকটা পরিচয় কি, তার আরেকটা পরিচয় হচ্ছে লগ আই নট ডিভাইডেড বাই আই। সো এখানে চাইলে এই এতটুকু পোর্শনকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, এই এতটুকু পোর্শনকে আমরা এ দ্বারা রিপ্লেস করতে পারি, রাইট? তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ ইকুয়ালস টু ইপসাইলন সি এল। এটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের আরেকটি রূপ। অর্থাৎ বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে আমরা দুটি রূপ পেয়ে গেছি, একটি হচ্ছে এ ইকুয়াল টু ইপসাইলন সি এল এবং অন্যটি হচ্ছে লগ আই নট ডিভাইডেড বাই আই ইজ ইকুয়ালস টু ইপসাইলন সি এল। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো বিয়ার-ল্যাম্বার্ট সূত্র আমরা কি পেলাম, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র আমরা পেলাম এ ইকুয়াল টু ইপসাইলন সি এল। এখন বাংলায় কথাগুলো লিখবো কিভাবে, সো একটু খেয়াল করুক। এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটিকে যদি আমরা হচ্ছে বাংলাতে বলে দিই তাহলেই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র এক্সপ্লেন হয়ে যাবে। সো এটা এখানে খেয়াল করে, এখানে কি লেখা আছে, কোনো দ্রবণ দিয়ে যখন এক বর্ণে আলোক রশ্মি প্রবাহিত হয় তখন ওই দ্রবণ দ্বারা আলোক রশ্মির বিশোষণ মাত্রা এই যে এ, ওই দ্রবের মোলার শোষণ সহক, এই যে মোলার শোষণ সহক ইপসাইলন, ঘনমাত্রা এই যে ঘনমাত্রা সি এবং দ্রবণের দৈর্ঘ্যের গুণফল সমান হয়, এই যে দ্রবণের দৈর্ঘ্য এল তার সমান হয়। অর্থাৎ এটি বোঝাতে চাচ্ছে যে এ ইজ ইকুয়ালস টু ইপসাইলন সি এল। এখানে সি এর পরিচয় কি, সি হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, এল কি দ্রবণের দৈর্ঘ্য বা সেলের দৈর্ঘ্য, এ কি, এ হচ্ছে বিশোষণ মাত্রা, এখানে ইপসাইলন কি, ইপসাইলন হচ্ছে ওই দ্রবের মোলার শোষণ সহক। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের আরেকটি রূপ রয়েছে যেটি হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস লগ টি। এখানে এ কি, এ তো আমরা আগেই জানি বিশোষণ মাত্রা, এবং টি হচ্ছে ট্রান্সমিটেন্স বা প্রবাহ মাত্রা। টি কি, টি হচ্ছে ট্রান্সমিটেন্স বা প্রবাহ মাত্রা। এই সূত্রটি দ্বারা আসলে ট্রান্সমিটেন্স এবং অ্যাবজর্ভেন্স অর্থাৎ বিশোষণ মাত্রার মাঝখানে একটি সম্পর্ক স্থাপন করা যায়। এখানে আমরা অ্যাবজর্ভেন্স ইকুয়ালস টু কি পড়েছিলাম, অ্যাবজর্ভেন্স ইকুয়াল টু আমরা পড়েছিলাম লগ আই নট ডিভাইডেড বাই আই, রাইট, ইজ ইকুয়াল টু লগ ট্যান টি। মাইনাস তো সামনে আছেই, তাই তো? তো একটু খেয়াল করে, এখানেও লগ রয়েছে, এখানেও লগ রয়েছে। সো পরবর্তী লাইন আমাদের কি হবে, পরবর্তী লাইন আমাদের হবে আই নট ডিভাইডেড বাই আই ইজ ইকুয়ালস টু মাইনাস টি। তাহলে টি বা ট্রান্সমিটেন্স বা প্রবাহ মাত্রা সূত্র কি দাঁড়াচ্ছে, প্রবাহ মাত্রা সূত্র দাঁড়াচ্ছে টি ইকুয়ালস টু মাইনাসের আই নট ডিভাইডেড বাই আই, রাইট? সো এখানে যদি আমরা প্রত্যেকটা প্যারামিটারের নাম জানতে চাই তাহলে একটু আমরা রিভাইজ করে ফেলি, সেটি হচ্ছে সি কি ছিল, সি ছিল ঘনমাত্রা যার একক হচ্ছে মোল পার লিটার, এবং এল হচ্ছে সেলের দৈর্ঘ্য যার একক হচ্ছে সেন্টিমিটার, এবং ইপসাইলন হচ্ছে দ্রবণের মোলার শোষণ সহক বা আরেকটা নাম বলা যায় সেটি হচ্ছে মোলার অ্যাবজর্পটিভিটি যার একক হচ্ছে লিটার পার মোল পার সেন্টিমিটার, এবং টি কি, টি হচ্ছে প্রবাহ মাত্রা বা ট্রান্সমিটেন্স। সো এ পর্যায়ে এসে আমি মোটামুটি বলতে পারি এতগুলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ক্যালকুলেশন এগুলো করার পর মোটামুটি তোমাদের মাথা পুরো কনফিউজড হয়ে গেছে। সো এই যে কনফিউশন এগুলো কাটানোর জন্য আমরা যতগুলো সূত্র যেগুলো আমাদের এইচএসসি লেভেলের প্রয়োজন এবং আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের প্রয়োজন এবং ম্যাথ করতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই যে টার্মগুলো রয়েছে বা সেই যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী স্লাইড অর্থাৎ এই স্লাইডে এক্সপ্লেইন করব এবং একটি সামারি হিসেবে মনে করানোর চেষ্টা করব যাতে পরবর্তী ম্যাথগুলো তোমরা খুব ইজিলি করে ফেলতে পারো। তো এখানে প্রথমে আমরা যেন কি পেয়েছিলাম, আমরা প্রথমে ল্যাম্বার্টের সূত্র পেয়েছিলাম যেটি ছিল লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু মাইনাসের কে ওয়ান ইন্টু এল, এবং বিয়ারের সূত্র পেয়েছিলাম যেটি ছিল লন আই ডিভাইডেড বাই আই নট ইজ ইকুয়ালস টু মাইনাসের কে টু ইন্টু সি। এই দুটি সূত্রকে কম্বাইন করে আমরা যেন কি পেয়েছিলাম, লগ আই নট ডিভাইডেড বাই আই ইকুয়ালস টু
ইপসাইলন সিএল, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এই যে ব্লু কালার করে যে সূত্রগুলো দেওয়া রয়েছে এই সূত্রগুলি তোমাদের মেইনলি মনে রাখতে হবে। তো এখানে আই নট কি ছিল? আই নট ছিল আপতিত আলোর তীব্রতা, আই ছিল প্রতিসরিত আলোর তীব্রতা, ইপসাইলন কি ছিল? মোলার শোষণ সহগ, সি ছিল দ্রবণের ঘনমাত্রা, এল ছিল দ্রবণের দৈর্ঘ্য বা সেলের দৈর্ঘ্য। সো এখানে এতটুকু পার্টকে আমরা রিপ্লেস করার জন্য কি লিখেছিলাম? এতটুকু পার্টকে আমরা রিপ্লেস করে লিখেছিলাম এ, যার মানে হচ্ছে অ্যাবজর্ভেন্স বা বিশোষণ মাত্রা, তাই তো? সো এখানে এই ইকুয়ালস কি ছিল? লগ আই নট ডিভাইডেড বাই আই। সো এখানে আমরা আরেকটি সূত্র দেখেছিলাম সেটি হচ্ছে এ ইকুয়ালস মাইনাস লগ টি, তাই তো? এ কি বিশোষণ মাত্রা বা অ্যাবজর্ভেন্স, টি কি প্রবাহ মাত্রা বা ট্রান্সমিটেন্স। সো এখানে ট্রান্সমিটেন্সের আমরা কি একটা সূত্রের জন্য বের করেছিলাম আগের স্লাইডে, সেটি হচ্ছে টি ইকুয়ালস টু মাইনাসের আই নট ডিভাইডেড বাই আই। সো এখানে যে কয়েকটি সূত্র রয়েছে এটি 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 এবং এটি, এই যে 5টি সূত্র রয়েছে, আসলে এখানে টোটাল 5টা সূত্র দেওয়া থাকলেও মেইনলি সূত্র তোমাদের মনে রাখতে হবে 6টা। আরেকটি সূত্র রয়েছে সেটি হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে অ্যাড করব। সো টোটাল 6টা সূত্র মনে রাখলেই তোমাদের ইন্টারমিডিয়েটের বিয়ার-লেম্বার সূত্র নিয়ে যতগুলো ম্যাথ, এমসিকিউ এবং সিকিউ আসবে সেগুলো কাভার হয়ে যাবে। সো চলো ওই ফর্মুলাটা, যেটা আমাদের লাস্ট ফর্মুলা, সেটা আমরা প্রুফ করে ফেলি। সো আমরা জানি আলোর যে তীব্রতা রয়েছে, আলোর তীব্রতার যে সমীকরণটি সেটি হচ্ছে আই ইকুয়ালস টু হাফ সি ইন্টু ইপসাইলন নট এ স্কোয়ার। এখানে আই কি? আই হচ্ছে আলোর তীব্রতা এবং এ হচ্ছে ওই আলো তো একটা তরঙ্গ, ওই আলোক তরঙ্গের বিস্তার। আই নট কি? আই নট হচ্ছে আপতিত আলোক তরঙ্গের তীব্রতা এবং এ নট হচ্ছে আপতিত আলোক তরঙ্গের বিস্তার। সো আমরা যদি একটি কাজ করি, এ ইকুয়ালস আমরা কি দেখেছিলাম? লগ আই নট ডিভাইডেড বাই আই, রাইট? সো এখানে যদি আমরা আই নটের জায়গায়, যে আই নটের জায়গায় আমরা এই মানটুকু বসাই এবং আই এর জায়গায় আমরা এই মানটুকু বসাই, তাহলে আমরা এরকম একটা কিছু লিখতে পারবো, রাইট? সো এখানে দেখতে পাচ্ছ যে এই পার্টটুকু এবং এই পার্টটুকু এখানে কমন রয়েছে, কাটাকাটি যায়, তাই না? একটাকে ক্যান্সেল আউট করে দিল। সো ক্যান্সেল আউট করে দিলে আমরা এ ইকুয়ালস টু কি লিখতে পারবো? লগ এ নট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো আমাদের সূত্র আরেকটি যেটি আমরা নতুন পেয়েছি সেটি হচ্ছে এরকম, তাই না? সেটি হচ্ছে এ ইকুয়ালস টু লগ এ নট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ কি? এ হচ্ছে প্রবাহিত বা নিঃসরিত আলোক তরঙ্গের বিস্তার, এ নট কি? আপতিত আলোক তরঙ্গের বিস্তার এবং এ হচ্ছে বিশোষণ মাত্রা, অ্যাবজর্ভেন্স। সো এই সূত্রটি চলো আমরা এই স্লাইডে অ্যাড করে ফেলি, যেটি হচ্ছে ইকুয়াল টু লগ এ নট স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো আমাদের টোটাল কয়টি সূত্র পড়তে হবে? 6টি সূত্র পড়তে হবে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এই 6টা সূত্র মনে রাখলে যতগুলো ম্যাথ রয়েছে বিয়ার-লেম্বার্টের সূত্র নিয়ে সবগুলোই পারা যাবে। সো চলো এবার আমরা ডিরেক্টলি প্রবলেমে চলে যাই। তো এখানে প্রশ্নে দেখো লেখা আছে স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেলে দ্রবণ রেখে দ্রবণের বিশোষণ মাত্রা অর্থাৎ এর মান পাওয়া গেল 0.156 এবং দ্রবণের মোলার শোষণ সহগ অর্থাৎ ইপসাইলন নটের মান হচ্ছে 1.2 ইন্টু 10⁴ লিটার পার মোল পার সেন্টিমিটার হলে দ্রবণটির ঘনমাত্রা কত হবে? সো চলো ম্যাথটি সমাধান করা যাক। সো এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে সেলের দৈর্ঘ্য অর্থাৎ এল কত ছিল? 1 সেন্টিমিটার। এই যে স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেল নেওয়া হয়েছে, তাই না? তার মানে সেলের দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার এবং বিশোষণ মাত্রা আমরা দেখলাম 0.156 অর্থাৎ এর মান দেওয়া রয়েছে 0.156 এবং মোলার শোষণ সহগ অর্থাৎ ইপসাইলন নটের মান দেওয়া আছে 1.2 ইন্টু 10⁴ লিটার পার মোল পার সেন্টিমিটার, যেটি এখানে আমরা বসিয়েছি। সো এখানে আমরা দ্রবণের কি বের করব? দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ সি এর মান বের করব। সো বিয়ার-লেম্বার্টের সূত্র আমরা কি জানি? এ ইকুয়াল টু ইপসাইলন সিএল, রাইট? সো এখানে সি কে এক পাশে রেখে বাকি সবগুলোকে যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা এরকম একটা রাশিমালা লিখতে পারবো। এখন দেখো এখানে শুধুমাত্র যার জায়গায় যার মান বসিয়ে দিলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। এখানে এর মান কত? এর মান দেখো দেওয়া রয়েছে 0.156 বসিয়ে দিলাম, ইপসাইলন নটের মানও এখান থেকে বসিয়ে দিলাম এবং এল এর মান 1 সেন্টিমিটার বসিয়ে দিলাম এখানে। সো এখানে আমাদের যে মান আসবে সেটি হচ্ছে ক্যালকুলেট করলে, যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমাদের মান আসবে 1.3 ইন্টু 10⁻⁵। সো এখন যেটি কোয়েশ্চেন সেটা হচ্ছে একক কি হবে? একটু খেয়াল করো, এখানে সেন্টিমিটার রয়েছে, এখানে সেন্টিমিটার ইনভার্স 1 রয়েছে। সো কাটাকাটি। অন্যদিকে এখানে লিটার পার মোল রয়েছে না, যেহেতু নিচে আছে উপরে গেলে এটা উল্টিয়ে যাবে, রাইট? তো যেহেতু এখানে লিটার পার মোল রয়েছে, উল্টিয়ে গেলে এখানে মান হবে মোল পার লিটার। সো ঘনমাত্রা একক কি দাঁড়াচ্ছে? মোল পার লিটার। সো আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো সেকেন্ড আরেকটি ম্যাথ করি। এখানে দেওয়া আছে স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেলে অর্থাৎ এল এর মান 1 সেন্টিমিটার দেওয়া রয়েছে।
যৌবন রেখে এক বর্ণে আলো প্রবাহ করলে যৌবনের ঘনমাত্রা অর্থাৎ সি এর মান পাওয়া গেল 1.6 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার। যৌবনের মোলার শোষণ সহগ অর্থাৎ ইপসাইলন নটের মান দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 1.3 ইন্টু 10⁻2 লিটার পার মোল পার সেন্টিমিটার হলে আলোর প্রবাহতা বা ট্রান্সমিটেন্স অর্থাৎ টি এর মান বের করতে বলা হয়েছে। সো চলো ম্যাথটির সমাধান করা যাক। প্রথমেই সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং ঘনমাত্রা দেওয়া রয়েছে, মোলার শোষণ সহগ তার মানও দেওয়া রয়েছে এবং জানতে চাওয়া হয়েছে প্রবাহ মাত্রা। তো একটু খেয়াল করো, ডিরেক্টলি প্রবাহ মাত্রা বের করার কিন্তু আমাদের কোনো সূত্র নেই। আমাদের যে সূত্রটি ছিল সেটি হচ্ছে প্রবাহ মাত্রা বের করা যাবে যদি আমি বিশোষণ মাত্রা এর মান জানি, অর্থাৎ প্রবাহ মাত্রা তখনই বের করা যাবে যখন আমি বিশোষণ মাত্রা এর মান জানি। সো এই ম্যাথের জন্য আমার যেটি করতে হবে, এই ম্যাথে যেহেতু আমাকে ট্রান্সমিটেন্স বা প্রবাহতা বের করতে বলা হয়েছে, সো প্রথমে আমার কি বের করতে হবে, বিশোষণ মাত্রা বের করতে হবে, দেন প্রবাহতা বা ট্রান্সমিটেন্স বের করতে হবে। সো প্রথমে যেটি করছি, এখানে বিশোষণ মাত্রা বের করে নিচ্ছি, যেটি হচ্ছে A = ইপসাইলন CL। সো এখানে দেখো সবগুলোর মানই দেওয়া রয়েছে, দেখো ইপসাইলন নটের মান দেওয়া রয়েছে, সি এর মান দেওয়া রয়েছে এবং এল এর মান দেওয়া রয়েছে। সো আমরা যদি যথাযথ জায়গায় মানগুলো বসিয়ে দিই তাহলে ক্যালকুলেট করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটা হচ্ছে 2.08 ইন্টু 10⁻⁷। সো এখন আমার তো কোয়েশ্চেন বিশোষণ মাত্রা বের করার ছিল, আমার কোয়েশ্চেন ছিল আলোর প্রবাহতা বা ট্রান্সমিটেন্স বের করতে হবে, তাই তো? সো ট্রান্সমিটেন্স বের করার জন্য আমরা সূত্র জানি, যেটি হচ্ছে A = log t, রাইট? সো এখানে এই মাইনাস সাইনটি চাই আমরা এর ওখানে নিয়ে দিতে পারি, ডান পাশে যে মাইনাসটি রয়েছে তাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমরা এরকম একটা সূত্র পাবো। আর দেখো, সূচক ও লগারিদমের নিয়মে যদি এই লাইনটাকেই আমরা যদি হচ্ছে লিখতে চাই, পরবর্তী লাইনটা আমাদের এরকম দেখায়। সো এখানে আসলে কি হয়েছে, তোমরা যারা 9-10 সূচক ও লগারিদম করেছো তারা হচ্ছে এই জিনিসটা খুব ইজিলি বুঝে গেছো আশা করি। আর যারা হচ্ছে স্কিপ করেছো তাদের একটু বলি, একটু খেয়াল করো। এখানে যেটি হবে, দেখো এখানে লগ রয়েছে, ট্যান ভিত্তিক লগ টি রয়েছে, তাই না? এইখানে এই পাশে যে ডান পাশে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে এখানে টি এর স্থলে যাবে এবং টি চলে যাবে এখানে এর স্থলে, অর্থাৎ মাইনাস এর স্থলে। সো একটু খেয়াল করো, এখানে কি করছি, এখানে দেখো টিটাকে এর স্থলে চলে যাবে, অর্থাৎ শুধু সিঙ্গেল টি বসবে, রাইট? আর এখানে টি এর জায়গায় কি বসবে, মাইনাস এ বসে যাবে না, এই যে টি এর জায়গায় মাইনাস এ বসে গেছে এবং যে লগ পার্টটুকু আছে সেটি ভ্যানিশ হয়ে গেছে। সেখানে কি করতে হবে, খুবই সিম্পল, লগের ভিত্তি যদি ট্যান হয় তাহলে এখানে এই পাশ আর ওই পাশে যে জিনিসটি রয়েছে তাকে তুমি স্থান বিনিময় করিয়ে দিবে এবং লগটাকে কেটে দিবে, তাহলে হচ্ছে তোমরা এই লাইনটি পেয়ে যাবে। সো এটি আসলে বেসিক 9-10 যে সাধারণ গণিত রয়েছে তার ক্যালকুলেশন ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো, টি এর মান যদি আমরা বের করতে চাই, আমরা তো আমাদের এর মান প্রয়োজন, তাই না? এর মান তো আমরা আগেই বের করে ফেলেছি, এই যে এর মানে এখানে ক্যালকুলেশন করলাম 2.08 ইন্টু 10⁻⁷। সো এখানে যদি এর মান আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি করতে পারবো, টি এর মান বের করে ফেলতে পারবো, রাইট? সো এটি হিসাব করলে আমাদের টি এর মান আসে 0.999, অর্থাৎ এই ম্যাথের জন্য আলোর প্রবাহ বা ট্রান্সমিটেন্স ছিল 0.999। এখানে দেখো আরেকটি কোয়েশ্চেন দেওয়া আছে, যেটি হচ্ছে স্পেকট্রোমিটারে 16 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেলে অর্থাৎ এল এর মান দেওয়া রয়েছে। যৌবন রেখে এক বর্ণে আলোক রশ্মি প্রবাহ করলে আপতিত আলোর বিস্তার অর্থাৎ এ নটের মান দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 0.5 সেন্টিমিটার এবং নির্গত আলোর বিস্তার অর্থাৎ এ এর মান দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 0.3 সেন্টিমিটার হয়, তাহলে যৌবনটির মোল প্রতি শোষণ সহগ অর্থাৎ ইপসাইলনের মান দেওয়া রয়েছে, যেটি হচ্ছে 2 লিটার পার গ্রাম পার সেন্টিমিটার। জানতে চাওয়া হয়েছে দ্রবণের ঘনমাত্রা কত। সো চলো ম্যাথটি সমাধান করি। প্রথমে কি দেওয়া রয়েছে, সেলের দৈর্ঘ্য, যেটি দেওয়া রয়েছে মিলিমিটারে, L = 16 মিলিমিটার। আমরা জানি মিলিমিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে নেব তখন আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হয়, মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার নেব আমাদের কি করতে হবে, 10 দিয়ে ডিভাইড করতে হবে। তো এখানে একটু লক্ষ্য করো, আপতিত আলোর যে বিস্তার রয়েছে এটি কত, 0.5। তো আপতিত আলোর যে বিস্তার রয়েছে সেটি হচ্ছে 0.5 সেন্টিমিটার এবং নির্গত আলোর যে বিস্তার সেটি হচ্ছে 0.3 সেন্টিমিটার। নির্গত আলোর বিস্তার 0.3 সেন্টিমিটার লিখলাম এবং দ্রবণটির মোল প্রতি শোষণ সহগ অর্থাৎ ইপসাইলন নটের মান কত, ইপসাইলন নটের মান হচ্ছে 2.0 লিটার পার গ্রাম পার সেন্টিমিটার। জানতে চাওয়া হয়েছে কি, জানতে চাওয়া হয়েছে দ্রবণের ঘনমাত্রাটি কত। সো এই সিম্পল ম্যাথ আমরা চাইলে সূত্র ইউজ করে ফেলতে পারি, যেহেতু আমরা জানি বিস্তারের সাথে যে বিশোষণ মাত্রা তার যে সম্পর্ক ছিল সেটি হচ্ছে A = log A0² ডিভাইডেড বাই A², রাইট? সো এখানে আমরা জানি এর জায়গায় আমরা কি বসাতে পারি, ইপসাইলন CL, যেটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের প্রথম সূত্রটি ছিল। তো এখানে একটু খেয়াল করে, এখানে আমরা চাইলে কি তার পরের লাইনটি এরকম লিখতে পারি, এখানে A0 এর জায়গায় কত বসবে, A0 এর জায়গায় 0.5 বসবে এবং এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে 0.3, রাইট? সো এই মানগুলো যদি এখানে বসাই তাহলে এরকম আমরা একটা সমীকরণ পাবো। তো এইখানে যদি এতটুকুর মান আমরা ক্যালকুলেট করি, যেটি আসবে সেটা হচ্ছে 0.444। এখানে কি করেছি, এখানে শুধুমাত্র যে আমাদের
রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এতটুকু মান যেটি রয়েছে সেই মানটিকে আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমরা কতটুকু পেয়েছি 0.444। তো তার পরের লাইনটি কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে, তাই না? সো আমরা যদি চাই সি কে এক পাশে রাখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিতে, তো এখানে যদি আমরা এল এবং ইপসাইলন নটের মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা দ্রবণের ঘনমাত্রা পেয়ে যাবো, তাই তো? এখানে এল এর মান কত ছিল, এল এর মান ছিল 1 পয়েন্ট, কোথায় এল এর মান, এই যে সেলের দৈর্ঘ্য, এল এর মান ছিল 1.6 সেন্টিমিটার, তাই এখানে 1.6 সেন্টিমিটার বসিয়ে দিলাম, এবং ইপসাইলন নটের মান কত ছিল, 2 ছিল, তাই এখানে 2 বসিয়ে দিলাম। তো একটু খেয়াল করলে দেখো এখানে একক আসলে কি হবে, এখানে আসলে একক যেটি হবে দেখো এখানে সেন্টিমিটার আর সেন্টিমিটার ইনভার্স 1 কাটা যাচ্ছে, রাইট? এবং এখানে কি রয়েছে, লিটার পার গ্রাম, যেটি উপরে গেলে হবে হচ্ছে আসলে গ্রাম পার লিটার, রাইট? সো এখানে যে অ্যান্সারটি আসবে এটি ক্যালকুলেট করে সেটি হচ্ছে 0.138 গ্রাম পার লিটার। সো এগুলোই আসলে ছিল হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র রিলেটেড ম্যাথ। আশা করি পরীক্ষায় আসলে তোমরা করতে পারবে। এখন আমাদের যে লাস্ট টপিক এই ক্লাস লেকচারের সেটি হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা। দেখো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু লিমিটেশন থাকে, ঠিক তেমনই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রেরই কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যদি 0.001 মোলার থেকে 0.01 মোলারের মধ্যে হয় তাহলেই শুধুমাত্র যে বিয়ার-ল্যাম্বার্ট রয়েছে সেই সূত্রটি কার্যকর হয়, আদারওয়াইজ কার্যকর হয় না। যদি কোনো কারণে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার থেকেও বেড়ে যায় অর্থাৎ বেশি হয়ে যায় ঘনমাত্রা, তখন এই সূত্রটি খাটে না, তার থেকে কম হলে সূত্রটি খাটবে। দ্বিতীয় যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে আলোক রশ্মি যদি একবর্ণী না হয় তাহলে হচ্ছে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রটি খাটবে না। যে আলোক রশ্মিটা পাস করা হবে অর্থাৎ আপতিত করা হবে সেই আলোক রশ্মি অবশ্যই একবর্ণী হতে হবে। যদি একবর্ণী বা এক রঙা না হয় তাহলে বিয়ার-ল্যাম্বার্টের সূত্রটি খাটবে না। থার্ড যে সীমাবদ্ধতাটি রয়েছে সেটি হচ্ছে দ্রবণের উপাদানের মধ্যে সংযোজন বা বিয়োজন হলে তখন এই সূত্রটি খাটবে না। ফোর্থ যে সীমাবদ্ধতাটা সেটি হচ্ছে দ্রবণ দ্বারা আলো শোষণের পূর্বে আলোর প্রতিফলন বা বিচ্ছুরণ ঘটলে এই সূত্রটি আর খাটবে না।